এখনও শঙ্কামুক্ত নন নূর। হামলার প্রতিবাদে গণ অধিকার সহ বিভিন্ন দলের বিক্ষোভ। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার। কোনো ষড়যন্ত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন বন্ধ হবে না, জানালেন প্রেস সচিব। শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বেগম জিয়ার ভোটে অংশগ্রহণ, বললেন মির্জা ফখরুল। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উচ্ছ্বাস। ডাকসুতে অপপ্রচারের অভিযোগ ছাত্রদলের। ইশতেহার ঘোষণা বৈষম্য বিরোধীদের। ডাকসুতে জমজমাট প্রচারণা, রাকসু প্রার্থীদের ডোপ টেস্ট। এবং চাকরি শুরুতেই 11তম গ্রেড চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা। 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ। দাবি না মানলে 26 সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার মাথায় অনেক জোরে আঘাত লেগেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক। এ ঘটনায় ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। উন্নত চিকিৎসায় নূরকে বিদেশে পাঠানোর দাবি তার। বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেছেন, এমন বর্বর হামলা মেনে নেওয়া যায় না। এদিকে ফোন করে নূরের খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার রাতের হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন। শনিবার সকালে তার জ্ঞান ফিরলেও এখনও নন শঙ্কামুক্ত। ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ও মেডিকেল বোর্ডের সদস্য জানিয়েছেন, মাথায় অনেক জোরে আঘাত লাগায় নূর শঙ্কামুক্ত নন। সোডিয়াম লেভেল না বাড়লে আরও ঝুঁকিতে পড়বেন তিনি। মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাবঅ্যারেকনয়েড হিমোরেজ, যেটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডেমা বলে। এটা আরো খারাপ জিনিস। জুলাই যোদ্ধা নূর যখন গতকালকে খুব মারাত্মকভাবে জখম হয়, এবং তার যে জখম সেটি আপনারা জানেন কিনা আমি জানি না, তার দেখা গিয়েছে যে তার নেজাল ফ্র্যাকচার এবং তার হেড ইনজুরি আছে। নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে সকাল থেকেই হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হন দলটির নেতাকর্মীরা। একে একে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন, নূরকে দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করা গেলে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যদি ন্যূনতম লজ্জা থাকে, আপনি আজকে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। আজকে তার উপরে যেভাবে পুলিশি হামলা, যৌথ বাহিনীর হামলা হলো, এইটা সরকার কে ব্যাখ্যা দিতে হবে এবং সরকারের এই বিষয়ে আমরা প্রকৃত এবং যথাযথ ব্যবস্থা আমরা দেখতে চাই। নূরকে দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনের অন্যতম ভূমিকা রাখা নূরের উপর নির্মম হামলা মেনে নেওয়া যায় না। নূর ছিল সেই ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং সে সতত রাজপথে তার অবস্থান বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছিল। তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে, এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিএনপির এই নেতা। এই বিশ্বাস। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চান আন্দোলনকারীরা। প্রতিবাদ আর স্লোগানে মুখর রাজপথ। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে শনিবার বিকেলে পল্টনে রাস্তা অবরোধ করে সমাবেশ করে জুলাই মঞ্চ। সমাবেশে সংহতি জানাতে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। অন্য পাশে প্রতিবাদ সমাবেশ করে গণ অধিকার পরিষদ। এ সময় জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানোর চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাষ্ট্র সংস্কার করতে হবে,
গণহত্যার বিচার করতে হবে। এবং একই সাথে আমরা এই দাবিও করছি, বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না। এদিন দুপুরে নূরের ওপর হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করে জামায়াত ইসলামী। এর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও হামলাকারীদের বিচার দাবি করা হয়। এটা একটি সুপরিকল্পিত ঘটনা। এই পরিকল্পনার মতলব এবং উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র। বিক্ষোভ হয় রাজধানীর বাইরেও। শনিবার সকালে চট্টগ্রামের 2 নম্বর গেটে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়। আমরা বারবার বলেছি পুলিশ প্রশাসন সংস্কার করতে, কিন্তু ইন্টারিম সরকার তা কর্ণপাত করেনি। নুরুবাইয়ের উপরে যে হামলা করেছে জাতীয় পার্টি, জাতীয় বেঈমান। এছাড়া সাভার ও বরিশালে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন করা হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে পুরানা পল্টনে বিক্ষোভ করছে গণ অধিকার পরিষদ ও জুলাই মঞ্চ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে। তুর্য, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের প্রতি যে হামলা হয়েছে তার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে অর্থাৎ কিনা পুরান পল্টনের আলরাজি কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি করছে গণ অধিকার পরিষদের কর্মীরা এবং একই সাথে তারা রাস্তার তাদের অফিসের ঠিক নিচে প্রতিবাদ সমাবেশ করছেন। সেই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন গণ অধিকার পরিষদের কর্মী সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা রয়েছে। এছাড়াও গতকালকে যারা আহত হয়েছিলেন সেই কর্মীরা রয়েছিলেন। তারা বিভিন্ন দাবি দাওয়া জানাচ্ছিলেন। গতকালকের হামলাকে ন্যাক্কারজনক দাবি করে তারা দ্রুত এই ঘটনায় যারা জড়িত রয়েছেন, বাহিনীর যেসব সদস্যরা জড়িত রয়েছেন তাদের গ্রেফতার সহ চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গুলিস্তানের রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে তারা এক ধরনের অবস্থান কর্মসূচি করছে। অর্থাৎ কিনা গুলিস্তানের রাস্তার যে 4 মোড় রয়েছে সেই 4 মোড়ে এক ধরনের যানজট অবরুদ্ধ অবস্থায় রয়েছে প্রায় গত 1 ঘন্টা ধরে। এই জায়গায় তারা অবস্থান কর্মসূচি করে নুরুল হক নূরের প্রতি যে হামলা হয়েছে সেই হামলার পিছনে জাতীয় পার্টিকে দায়ী করে তারা স্লোগান দিচ্ছে এবং একই সাথে তারা যত দ্রুত সম্ভব জিএম কাদেরকে গ্রেফতারের মাধ্যমে জাতীয় পার্টিকে বয়কটের দাবি জানাচ্ছেন। এই স্থানে বর্তমানে যারা রয়েছেন তারা আসলে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসলে বর্তমানে খুবই উত্তেজিত অবস্থায় রয়েছেন। এদের মধ্যে যেমন গণ অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদের কর্মীরা রয়েছেন, তেমন অন্যান্য সংগঠন যেমন জুলাই মঞ্চ, এবি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি এই ধরনের কর্মীরা রয়েছেন। তারা বলছিলেন নুরুল হক নূর আসলে বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তাকে আসলে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে, যা আসলে জুলাই সনদের বিপরীতে গিয়ে দাঁড়ায়, যা আসলে জুলাইয়ের স্বার্থের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়। আপনারা এই মুহূর্তে ফ্রেমে দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের যারা কিনা গতকালকে আহত হয়েছিলেন। তারা একটু আগেই বক্তব্য প্রদান করেছেন। সেই বক্তব্যে তারা আসলে বলছিলেন কিভাবে আসলে তারা বিভিন্ন সেনাবাহিনীর দ্বারা কিভাবে তারা আসলে আক্রমণের শিকার হয়েছিলেন। তারা বলছিলেন যে গতকালকে ঘটনার আসলে গণতন্ত্র এবং এই নির্বাচনের সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের পথে এক ধরনের বাধা তৈরি করতে পারে তাহলে সম্ভাবনা করছেন। এই ছিল গুলিস্তানে গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পুরানা পল্টন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদনান তুর্য। জানছিলাম গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের আন্দোলনের খবর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে কোনো ষড়যন্ত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত জাতীয় নির্বাচন বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন তিনি।
নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টা কাল বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আজকে এই ছিল আমাদের আপনাদেরকে। শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার ঘটনা ও সমসাময়িক ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে বাসভবন যমুনায় জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিকেলে যমুনার সামনে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, নুরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সুচিকিৎসার জন্য প্রয়োজনে তাকে দেশের বাইরে নেওয়া হবে বলে জানান প্রেস সচিব। আজকে ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রোব হবে, একটা হাইকোর্টের জাজের নেতৃত্বে। যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন। বলেছেন যে এটার জন্য, নুরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনশিওর করার উনি বলেছেন। এদিকে কোনো ষড়যন্ত্রেই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আটকানো যাবে না বলে এক প্রশ্নের জবাবে জানান প্রেস সচিব। ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। বর্তমান সার্বিক পরিস্থিতি ও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের তথ্য জানান প্রেস সচিব। বিএনপির সাথে মিটিং আছে 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নির্ভর করছে তার স্বাস্থ্যের অবস্থার উপর। এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর, গণপরিষদ সহ নানা ইস্যু সামনে এনে জাতীয় নির্বাচনের আগে যারা অযৌক্তিক কথা বলছেন তাদের বক্তব্যকে ছেলে মানুষই বলছেন তিনি। বাধা নয়, বরং নির্বাচনের সময় হলে তারাও ভোটে অংশ নেবে। সময় সংবাদে একান্ত সাক্ষাৎকারে একথা জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিনের রিপোর্ট। 1991 থেকে 2008 সাল পর্যন্ত 4টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন, হারেননি কখনো। 3 বার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীও। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবশেষ 2008 সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে সম্ভাবনার দুয়ার খোলে বহুল কাঙ্ক্ষিত সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের। তাহলে এবার কি সে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি নেত্রী? নানা শারীরিক জটিলতা আর বয়সের ভারে নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা আছে রাজনীতির মাঠে। দলের নেতাকর্মীরাও চান তাদের নেত্রী অংশ নেন নির্বাচনী যুদ্ধে। এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সব নির্ভর করবে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থার উপর। প্রত্যেকটা বিএনপির মানুষ চায় যে ম্যাডাম ইলেকশন করুক, হ্যাঁ, কিন্তু এটা নির্ভর করবে সম্পূর্ণ তার শরীরের অবস্থার উপর, কন্ডিশনের উপরে। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি আগামীতে জোটবদ্ধভাবে নির্বাচন করবে কিনা তা এখনো নির্ধারিত হয়নি দলীয় ফোরামে। তবে কেউ আগ্রহ দেখালে স্বাগত জানাবে বিএনপি। এটা বলা এই মুহূর্তে মুশকিল, এটা আপনার সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে। আমাদের কারো ব্যাপারে কোনো আপত্তি নেই, আমরা ওপেন টু অল। নির্বাচনের আগে নানা ইস্যুতে যারা অহেতুক সমস্যা তৈরি করছে তাদের বিষয়ে খুব বেশি চিন্তিত নন বিএনপি মহাসচিব। তিনি মনে করেন নির্বাচনের সময় তারা সবাই ভোটে অংশ নেবে। এগুলো অযৌক্তিক আমার মনে হয়, যে ছেলে মানুষের ব্যাপার আছে, তো এগুলো ঠিক হয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে এরা অহেতুক আপনার প্রশ্ন তুলে আপনার ইস্যু তৈরি করে। আমি মনে করি যে আপনার এগুলো কোনো ফ্যাক্টর হবে না, এবং ইলেকশন যখন হবে মানুষ তার নিজেই ইলেকশনে যাবে, ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে, তার পছন্দ মতো ক্যান্ডিডেটকেই ভোট দেবে। আনলেস আপনারা ইউল বি ইন এ সিরিয়াস ক্রাইসিস, এই যে জাতি একটা চরম বিপদের সম্মুখীন হবে, যে বিপদটা কাটিয়ে ওঠা এই জাতির পক্ষে সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে। আগামীর ভোট যুদ্ধে সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতি উপহার পাবে বলেও আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না। নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আলাদা অনুষ্ঠানে আরেক নেতা সেলিমা রহমান বলেন, এখনও স্বৈরাচারের দোসরদের পদধ্বনি শোনা যাচ্ছে।
দীর্ঘ 11 বছর পর নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে মোক্তারপাড়া মাঠে পৌঁছান হাজার হাজার নেতাকর্মী। সবার মাঝে বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা। তারা তকমা দিতে চায়। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না। আগামী 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই। আরেক জেলা মেহেরপুরেও চলছে জেলা বিএনপির সম্মেলন। জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সরকারি কলেজ মাঠে চলছে কার্যক্রম। এখানেও ঢল নেমেছে নেতাকর্মীদের। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এখনো স্বৈরাচারের দোসরদের পদধ্বনি শোনা যাচ্ছে। স্বৈর সরকারের সেই দুঃশাসনের পদধ্বনি, সেই ক্ষমতালোভী পাওয়ার, নির্বাচন বন্ধ করে কিভাবে বাংলাদেশে মানুষের উপর আধিপত্য রাখা যায়। রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা এলে তরুণরাই আবার দেশকে রক্ষা করবে বলেও মন্তব্য করেন তিনি। গত 17 বছরে মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ময়মনসিংহে 12টি জেলার 34টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। সমাবেশটি একটি মনস্তাত্ত্বিক, সামাজিক এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য রয়েছে। এই সমাবেশটি উপস্থিতিবৃন্দ, আমরা জানি প্রেম, প্রকৃতি, মিল, সংস্পর্শে বেড়ে ওঠা ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষেরা সাধারণত শেকড়ের সঙ্গে বন্ধন ছিন্ন করতে চায় এবং খুব সম্ভবত এটি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশ ক্ষুদ্র জনগোষ্ঠী মানুষের মধ্যে একই প্রবণতা বিদ্যমান। তবে বর্তমানে বিশ্বের দেশে দেশে তথ্য প্রযুক্তির যে অবাধ প্রভাব, তার কারণে ক্ষুদ্র জনগোষ্ঠীর লোকেরাও এর একটি প্রভাব আনা দিয়েছে। সুতরাং এই সমাজ বাস্তবতা থেকে হয়তো কারণেই দূরে থাকার সুযোগ নেই। সারা দেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর নিজস্ব বিশ্বাস, সংস্কৃতি এবং স্বাতন্ত্র্য রক্ষার প্রতি সম্মান রেখে আপনাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের নিজস্ব যে ধর্ম, ভাষা, সংস্কৃতি আছে সেটি সংরক্ষণের স্বার্থে হলেও যে কোনো মূল্যে, যে কোনো উপায় আপনাদেরকে শিক্ষা, কর্মসংস্থান এবং কর্মদক্ষতা অর্জনের সুযোগগুলো কিন্তু গ্রহণ করা অত্যন্ত জরুরি। নিজেদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চা এবং প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে আপনাদের সক্রিয় থাকা অত্যন্ত জরুরি। প্রিয় ভাই বোনেরা, শিক্ষাক্ষেত্রের সহ আপনারা যাতে ঐক্যবদ্ধভাবে আপনাদের সকল নাগরিক সুবিধা এবং সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারেন রাষ্ট্রের দ্বারা, রাষ্ট্র রাজনীতি সম্পর্কে আপনারা যাতে আবার সচেতন হয়ে উঠতে পারেন, সেই লক্ষ্য নিয়েই কিন্তু 2007 সালে দেশটি খালেদা জিয়ার বিশেষ আগ্রহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে সামাজিক এবং রাজনৈতিকভাবে সংঘবদ্ধ করার এবং সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সেই উদ্যোগের ধারাবাহিকতায় কিন্তু রাজনৈতিক সামাজিক কার্যক্রমের এক পর্যায়ে 2014 সালে 7ই সেপ্টেম্বর সম্ভবত বিএনপি অস্থায়ী সহযোগী সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাংগঠনিক কার্যক্রম শুরু হয় এবং এর প্রতিফলনে সমতল ভূমিতে বসবাসী ক্ষুদ্র জনগোষ্ঠী আজকের এই প্রতিনিধি সমাবেশ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, ক্ষুদ্র জনগোষ্ঠীর নিজ নিজ বিশ্বাস 2014 সালের 7ই সেপ্টেম্বর খুব সম্ভবত বিএনপির অস্থায়ী সহযোগী সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের চলনে সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর আজকের এই প্রতিনিধি সমাবেশ।
ময়মনসিংহের 12টি জেলার 34টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সরাসরি ছিলাম সেখানে। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনের প্রচারণার পঞ্চম দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ছাত্র দলের অভিযোগ, নির্দেশনা অমান্য করে বেশ কয়েকটি গ্রুপ থেকে ছড়ানো হচ্ছে অপপ্রচার। আর শিক্ষার্থী প্রতি একটি সিট নিশ্চিত করা এবং হলে ছাত্র রাজনীতি বন্ধের প্রতিশ্রুতিতে ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণার পঞ্চম দিনে ব্যস্ত প্রার্থীরা। শনিবার সকালে জগন্নাথ হলে প্রচারণা শুরু করেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ জানিয়ে তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনার পরও প্রোপাগান্ডা ছড়ানো ফেসবুক পেজ বন্ধ হচ্ছে না। এসব পেজ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত, জাতীয়তাবাদী ছাত্রদলকেই তারা তাদের পছন্দের তালিকায় রেখেছে। গতকালকে রাতেও আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। বারবার কমিশনকে বলা হলেও তারা কোনো কর্ণপাত করছে না। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে 8 দফা প্রস্তাবনা সংবলিত ইশতেহার ঘোষণা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। হল ও একাডেমিক অঙ্গনে রাজনীতি বন্ধ করা, 1 স্টুডেন্ট 1 সিট নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের বেহাত হওয়া 300 একর জমি উদ্ধার সহ নানা প্রতিশ্রুতি দেন ভিপি ও জিএস পদপ্রার্থী। বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্র যন্ত্রণাহীন এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন, কর্ম, জ্ঞান, দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। হল এবং একাডেমিক অঙ্গনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করা হবে। আর আবাসিক হল এলাকায় প্রচারণা চালান বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। তারাও দেন নানা প্রতিশ্রুতি। খাদ্য, আবাসন এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ তা নিশ্চিত হয়নি। সেই চিন্তাগত জায়গা থেকে আমি মনে করেছি আমি এই হলে ভিপি পদপ্রার্থী হওয়া আমার প্রয়োজন। এখন ছাত্রদের কোন জায়গাগুলোতে ইফোর্ট দেওয়া প্রয়োজন, কোন জায়গাগুলোতে তাদের গ্যাপ আছে, কোন জায়গাগুলোতে উন্নয়ন করা প্রয়োজন, প্রত্যেকটা সেক্টরে আমি আমার মতো করে কাজ করেছি স্টুডেন্টদের সবাইকে নিয়ে। আগামী 9 সেপ্টেম্বর হবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার তাসনিয়া আনিশাত মিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিগার মেহরিন রিনি। শুরুতেই যাচ্ছে মিমের কাছে। মিম, নির্বাচনের প্রচারণার পঞ্চম দিন কিন্তু চলছে আজ। আমরা যেটি জানি যে প্রতিদিন কিন্তু সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু চলে এই নির্বাচনী প্রচারণা। তারই অংশ হিসেবে আজ কিন্তু শনিবার যথারীতি প্রচারণা চলছে এবং আমরা যেটি দেখেছি যে সকাল থেকে কিছুটা ঢিলে ঢালাভাবে প্রচারণা শুরু হলেও বিকেল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রচারণা বেশ জমে উঠেছে। আমরা যেটি জানি যে আজকের দিনটি চলে যাওয়ার পরে প্রচারণার সময় কিন্তু বাকি আছে আর মাত্র 8 দিন, অর্থাৎ 7 সেপ্টেম্বর রাত 10টা পর্যন্ত কিন্তু এই ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ সময়। এবং আমরা যেটি দেখেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ইশতেহার ঘোষণা করা হয়েছে। ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের তিনি কিন্তু এই ইশতেহারটি ঘোষণা করেন। তাদের ইশতেহারটিতে তারা যেটি জানিয়েছেন যে ডাকসুতে তারা যদি নির্বাচিত হয় তাহলে আবাসিক হল এবং একাডেমিক অঙ্গনে কিন্তু তারা চেষ্টা করবে রাজনীতি বন্ধ করতে। এছাড়া প্রতিটি স্টুডেন্টের জন্য একটি করে সিট বরাদ্দ করা সহ বিশ্ববিদ্যালয়ের বেহাত হওয়া 300 একর জমি উদ্ধার করার বিষয়ে কিন্তু তারা কাজ করবে বলে তারা তাদের নির্বাচনী ইশতেহারে জানিয়েছেন। এবং আমরা যেটি দেখছি যে মধুর ক্যান্টিন থেকে শুরু করে মধুর ক্যান্টিন, টিএসসি থেকে শুরু করে বিভিন্ন যে চায়ের আড্ডার স্থান সেই জায়গাগুলোতে কিন্তু নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। বিভিন্ন প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহারে তারা কি বিষয়ে অঙ্গীকারবদ্ধ এবং কি বিষয়ে তাদের দায়িত্ব পালন করবেন নির্বাচিত হওয়ার পর সেই বিষয়টি কিন্তু তারা তাদের এই প্রচারণায় জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে চলে যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ চাকসুতে নির্বাচনী প্রচারণার কি অবস্থা সেই বিষয়ে জানতে আমাদের জানাবেন রিপোর্টার নিগার সুলতানা রিনি। থ্যাংক ইউ।
তফসিল ঘোষণার পর থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয়েছে চাকসু নির্বাচনের আমেজ। শিক্ষার্থীদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুই হয়ে উঠেছে এই চাকসু নির্বাচন। ইতিমধ্যে যারা উৎসুক প্রার্থী রয়েছেন তাদেরকে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে দেখছি এবং গতকাল এর মধ্যেই যে নির্বাচনী আচরণবিধি সেটিও প্রকাশিত হয়েছে। সেখানে প্রার্থীদের জন্য যেই প্রয়োজনীয় বিধিনিষেধ তারা কি করতে পারবেন এবং কি করা যাবে না সেই সম্পর্কিত সমস্ত রকমের দিক নির্দেশনা রয়েছে, যেখানে বলা হয়েছে প্রার্থীদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট করাতে হবে এবং তাদের ডোপ টেস্টের ফলাফল যদি পজিটিভ আসে তাহলে সেক্ষেত্রে তাদের প্রার্থিতা বাতিল করা হবে। আগামী 1 সেপ্টেম্বর থেকে নির্বাচনী যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতা শুরু হবে। পুরো সেপ্টেম্বর মাস জুড়ে নির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় কার্যক্রম চলবে এবং পরবর্তীতে 12ই অক্টোবর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলবে। ভোট গ্রহণ কার্যক্রম শেষ হওয়ার পরেই ভোট গণনা কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত এই চাকসু নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে এরপর থেকেই আসলে শিক্ষার্থীরা ভীষণভাবে উচ্ছ্বসিত এবং তারা আশা করে আছে যে কবে নাগাদ আবার চাকসু ভবন সে স্বকীয়তা ফিরে পাবে এবং কবে ভাঙবে দীর্ঘ 35 বছরের এই শিকল, সেই আশায় দিন গুনছে শিক্ষার্থীরা। সকলের প্রত্যাশা একটি সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ চাকসু নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনকে ঘিরে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাসনিয়া নিশাতমি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিগার মেহরিন রিনি। অস্ত্র চোরাচালানের জন্য চক্র গড়ে তোলেন রকিবুল হাসান প্রিন্স। ভাড়া হিসেবেও সরবরাহ করেন আগ্নেয়াস্ত্র। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে প্রিন্স সহ 6 জনকে অস্ত্রসহ গ্রেফতারের পর র্যাব বলছে জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িত তারা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শুক্রবার অবৈধ চোরাচালানকারী চক্রের হোতা রকিবুল হাসান প্রিন্স সহ 6 জনকে গ্রেপ্তার করে র্যাব। তাদের কাছে পাওয়া যায় 2টি করে বিদেশি পিস্তল ও রিভলভার এবং 10 রাউন্ড গুলি। এ নিয়ে শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র্যাব 2। সংস্থাটির অধিনায়ক বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচা ও চোরাচালানে জড়িত গ্রেফতারকৃতরা। সীমান্তবর্তী কয়েকটা জেলা থেকে তারা এই অস্ত্র বাংলাদেশে নিয়ে আসে, যারা অস্ত্র ব্যবহার করে তাদের কাছে বিক্রি করে অথবা ভাড়া দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য আমরা পেয়েছি এবং তাদের আরও সহযোগী রয়েছে। র্যাব জানায় রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপরাধ করে আসছিল চক্রটি। এরা অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, দখল, মাদকের বড় ধরনের চালান, ভয়ভীতি দেখানো, এই ধরনের অপরাধে এরা জড়িত। গ্রেফতার প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাব। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। প্রত্যেকের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। চাকরির শুরুতেই 11তম গ্রেডে বেতন চান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পদোন্নতি সহ 3 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন তারা। দাবি না মানলে 26 সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের। দাবি আদায়ে আবারও রাজপথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্লেকার্ড হাতে আর স্লোগানে মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। সকাল থেকে মহাসমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে আসেন প্রাথমিকের হাজার হাজার শিক্ষক। নিজেদের অবস্থান তুলে ধরে 3 দফা দাবি জানান তারা। দাবিগুলোর মধ্যে ছিল সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন প্রদান, পদোন্নতির সুযোগ নিশ্চিত করা এবং মর্যাদা রক্ষায় আলাদা আইন প্রণয়ন। 13তম গ্রেডে চাকরি করছি, এই একই যোগ্যতায় আমাদের দেখেন আরো অনেক ডিপার্টমেন্টে তারা কিন্তু 10ম গ্রেডে বা 9ম গ্রেডে একই যোগ্যতা সম্পূর্ণ শিক্ষা থাকার পরেও আমরা কেন এখনো 3য় শ্রেণীতে থাকবো? 11তম গ্রেডে এদের বেতন স্কেল নির্ধারণ করা উচিত। শতভাগ সহকারী শিক্ষকদের প্রমোশন দিয়ে শূন্য পদগুলো প্রধান শিক্ষকদের পূরণ করা উচিত। এদিকে সমাবেশে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এ সময় তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ ছাড়া শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের ভূমিকা অন্যতম প্রধান ভূমিকা। সেই শিক্ষকদের মর্যাদা, তাদের বেতন, এইটা একটা স্বতন্ত্র স্কেল তৈরি করতে হবে। সমাজে, রাষ্ট্রে তাদের মর্যাদা কি দেওয়া হয়েছে? এই অন্তর্বর্তী সরকার কোন জায়গায় নিতে পারতেন, যেটা ভবিষ্যতের সকল সরকারের জন্য অনুসরণীয় হতো। দুপুরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। সেখান থেকে ফিরে নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকদের সংগঠনটির নেতারা। আগামী 26 তারিখ থেকে আমরা
আমরণ অনশনে বসবো। সেই আমরণ অনশনে সারা বাংলাদেশের সহকারী শিক্ষকরা উপস্থিত থাকবেন এবং দাবি আদায় করে আমরা ঘরে ফিরে যাব। এর আগেও গত 18 জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সংগঠনটি। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। প্রথম দেশ হিসেবে মুখ, কণ্ঠস্বর ও শরীরকে লিগ্যাল প্রপার্টি ঘোষণা করল ডেনমার্ক। অনুমতি ছাড়া ব্যবহার করলেই শাস্তি। ডিপফেক মোকাবিলায় পার্লামেন্টে আইন পাস। এই যেন টাকার পাহাড়। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বক্সে মিলেছে 32 বস্তা টাকা। আছে ডলার, পাউন্ড সহ বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। এখন চলছে গণনার কাজ। সকালে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে 11টি লোহার সিন্দুক খোলা হয়। পরে 32টি বস্তায় ভরে টাকা নেওয়া হয় মসজিদের দ্বিতীয় তলায়। মেঝেতে ঢেলে শুরু হয় টাকা গণনার কাজ। গণনার কাজে অংশ নেন 3 শতাধিক মানুষ। সাধারণত 3 মাস পর পর মসজিদের দানবাক্স খোলা হয়। সবশেষ 12 এপ্রিল 9 কোটি 20 লাখ টাকা পাওয়া যায় দানবাক্স থেকে। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQR এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 106, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 54%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 61, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 78। রাজশাহী বিভাগে বায়ুমান 66, যা সন্তোষজনক। আর্দ্রতা 68। সিলেট বিভাগে বায়ুর মান 77, এটি ভালো। বাতাসের আর্দ্রতা 61%। খুলনা বিভাগের বায়ুমান 62, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 64। বরিশাল বিভাগে বায়ুর মান 59, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 63। রংপুর বিভাগের বায়ুমান 62, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 62। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 64, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 65%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো বরিশালে 59 আর সবচেয়ে খারাপ ঢাকায় 106। দেশের বাইরের খবর। প্রথম দেশ হিসেবে মানুষের মুখ, কণ্ঠস্বর ও শরীরকে লিগ্যাল প্রপার্টি ঘোষণা করেছে ডেনমার্ক। AI যুগে ডিপফেক মোকাবিলায় পার্লামেন্টে পাশ হয়েছে নতুন আইন। এর ফলে বিনা অনুমতিতে কারো মুখ, কণ্ঠস্বর ও শরীর ব্যবহার করলে শাস্তির মুখে পড়তে হবে। জেনারেটিভ AI ও ডিপফেক প্রযুক্তির বদৌলতে বিশ্বজুড়ে পরিচয় চুরি, ভুয়া খবর, পর্নোগ্রাফি কন্টেন্ট ও রাজনৈতিক প্রোপাগান্ডার ঝুঁকি প্রবলভাবে বাড়ছে। এ পরিস্থিতি থেকে নাগরিকদের সুরক্ষায় পৃথিবীর প্রথম দেশ হিসেবে মুখ, কণ্ঠস্বর ও শরীরকে লিগ্যাল প্রপার্টি ঘোষণা করেছে ডেনমার্ক। কোপেনহেগেনের পার্লামেন্টে পাশ হলো ডিজিটাল আইডেন্টিটি প্রোটেকশন অ্যাক্ট বা DIPA। এই আইনে বলা হয়েছে অনুমতি ছাড়া কারো মুখ, কণ্ঠস্বর, শরীর বা ডিজিটাল অবয়ব ব্যবহার করলে তা হবে ব্যক্তিগত মালিকানা লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। ছবি, ভিডিও বা কণ্ঠ ব্যবহারকারী প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারবেন ভুক্তভোগীরা। আবার ব্যক্তি বা তার ডিজিটাল পরিচয়ের বাণিজ্যিক লাইসেন্সও নিতে পারবেন। এই আইনের ফলে ডেনমার্কে AI প্রশিক্ষণের জন্য নাগরিকের ছবি, ভিডিও বা কণ্ঠ ব্যবহার করতে হলে সম্মতি নিতে হবে প্রতিষ্ঠানগুলোকে। নিয়ম না মানলে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। জারি হতে পারে ডেটা নিষেধাজ্ঞাও। শিল্পীদের পারফরমেন্স বা কণ্ঠস্বর কৃত্রিমভাবে নকল করলে ক্ষতিপূরণ দাবি করার সুযোগও রয়েছে। তবে প্যারোডি ও শিল্প সৃষ্টির নির্দিষ্ট ক্ষেত্রে এই নিয়ম খাটবে না। গোটা ইউরোপে নতুন এই আইন ছড়িয়ে দিতে চায় ডেনমার্ক। নাদিম মারজান, সময় সংবাদ। বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের খবর। প্রথম টি20তে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। এটা কিন্তু প্রত্যাশিতই ছিল, কারণ আজকে সকাল থেকে কিন্তু সিলেটে বৃষ্টি হয়েছে। এর আগেও সিলেটে প্রতিনিয়ত বৃষ্টি হয়েছে, যার কারণে উইকেট স্লো হয়ে গেছে। সে জায়গা থেকে বাংলাদেশ ফিল্ডিং নেবে, এটাই স্বাভাবিক। তবে চমক যেটা, সেটা হচ্ছে সাইফ হাসান 22 ম্যাচ পরে কিন্তু আবারও সে একাদশে ফিরেছেন। আসলে বিষয়টা সত্যি অসাধারণ। আবার আরেকটা বলতে চাই, কারণ ইমন পারভেজ জীবন কিন্তু একটা ইনজুরিতে পড়েছিলেন। সে জায়গা থেকে ইমন আমরা প্র্যাকটিস অনুশীলনে দেখেছি, তবে তাকে রাখা
দেখা হয়নি একাদশে, সাইদকে বাজিয়ে দেখার একটা সুযোগ এসেছে বিসিবির সামনে। তবে এর বাইরে যদি আমরা আরেকটু চাই যে আসলে দর্শকদের উন্মাদনার বিষয়টি, দর্শকরা কিন্তু আজকে যেহেতু ছুটির দিন এবং দর্শকরা কিন্তু আসছেন এবং অনেক ভিড়। তবে দর্শকদের একটা অভিযোগ, যেটা হচ্ছে দর্শকদের অভিযোগটা হচ্ছে যে অনলাইনে সব টিকিট বিক্রি হচ্ছে, কিন্তু তারা বলছেন যে অনলাইনে যে টিকিট বিক্রয় হচ্ছে এই বিষয়টা অনেকে অবগত নয়। অনেক ছোট থেকে বড় সবাই কিন্তু বাংলাদেশের ক্রিকেটটাকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু এই টিকিট যে অনলাইনে এনআইডির মাধ্যমে কিন্তু এই বিষয়টি কিন্তু তারা জানেন না। তারা দাবি করেছেন যে বিসিবি যদি যেহেতু একটা নতুন উদ্যোগ নিয়েছে, আমরা দেখছি যে এর মাধ্যমে বিশৃঙ্খলা কমেছে, তবে বিসিবি যদি আরো ভালোভাবে এই টিকিট ক্রয়ের বিষয়টি কিভাবে ক্রয় করবে এই জিনিসটি বুঝিয়ে দেয়, তাহলে দর্শকদের খেলা দেখা অনেক সুবিধা হয়ে যাবে। তো লাকাতুরা থেকে বাংলাদেশ নেদারল্যান্ডস প্রথম টি20 নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হোসেন। এই ছিল সময় সংবাদে।